নয় মাতাল হয়ে বউ হয়েছে রঙের ফারুস। সেই হিলেতে স্বামী হয়েছে মনের মানুষ পর পুরুষ, মনের মানুষ পর পুরুষ। মনের মানুষ পর পুরুষ। এখানকার মানুষ আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে। টাকার যতনে থাকলেও মানুষ আমাদের পক্ষে বেশি। অতএব আমাদের পুজো এলাকায় আমরা প্রচুর আনন্দ দিয়েছি। যারা মাতার মদ খায়, তোদের দেওয়া মদকে তারা আনন্দ ফুর্তি করে, কোনো ভদ্রলোক তাদের চায় না। একটা কথা মনে রাখিস, মানুষকে মদ খাইয়ে ক্ষণিকের জন্য আপন করা যায়, কিন্তু সারা জীবন তাদের ভালোবাসা পাওয়া যায় না। দাদা দাদা টাকা খরচা করে চন্দননগরে লাগিয়ে তাজিয়ে আমার দাদা। আমার বাবা দুঃখের দিনে বিপদের দিনে সমস্ত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ আমাদেরই চায়। তোর মতো বড় কথা বলবে না। আমি সেন কোম্পানির সুপার ব্র্যান্ড শিল্পপতি বিজয় সেন। আমারই আগে যাবে। এখানকার মানুষ আমি কিনে ফেলেছি। কাঁচা যে 14 জনের পশুপাতি কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না। শুনুন বিজয় সেন, এই মাটিতে আমার জন্ম, এখানকার সবাই আমার মা বাপ ভাই বোন। এই মাটিকে আমি মায়ের মতো সম্মান করি, আত্মীয় ভেবে সবার সঙ্গে মিশি। বিপদে আপদে আমরা একসঙ্গে পথ চলে। এর জন্য সম্পূর্ণ দায়ী তুমি। শহরে চালিয়ে লাগে ছোটা বলার আলো এখানে না থাকলেও প্রতিদিন প্রতিটি ঘরে হয় সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি। আপনারা হোটেলে বাড়ি শুনতে পান ওয়েস্টার্ন মিউজিক, আর আমরা শুনতে পাই গোপাল গোবর্ধন মন্দিরে হরি কীর্তন, মসজিদে আজানের ধ্বনি। আমি এলাকার সমস্ত অন্ধকার রঙিন আলো দিয়ে সাজাবো। প্রদীপের আলোর সিদ্ধতা আপনি মুছে দিতে পারবেন না। মনে রাখবেন, লম্প হেঁটেন থেকে এখানে বিদ্যুতের আলো এসেছে। সালামনের মানুষগুলোকে একটু প্রাণ খুলে হাসতে দিয়ে রঙিন আলো জ্বালিয়ে রঙিন নেশা ধরিয়ে সালামনে কাদা মাখিয়ে দেবেন না। মনে রাখবেন, এক সময় এখানে হেঁটে যাওয়ার রাস্তা ছিল না, স্কুল কলেজ ছিল না। আমি এখানকার মানুষকে সাথে দিয়ে রাস্তা করেছি, স্কুল কলেজ হয়েছে। এখানকার ছেলে মেয়ে যেখানে পড়াশোনা করছে, দয়া করে আপনি ওদের মাথায় মাথা গলিয়ে রাজনীতির বিষ ঢোকাতে চাইবেন না। খুব বাড়াবাড়ি হচ্ছে। দয়া করে আপনিও বাড়াবাড়ি করবেন না। তুমি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়েছিল, নিজের রাজত্ব চালিয়ে না, তা তুমি পারবে না। সে মনে ভাববো আপাতত আমার পেছনে লাইন নেই, আমি আগে পুজো দেবো। কোন অধিকারী তুমি আগে পুজো দেবে? এখানকার সকল মানুষের মঙ্গল কামনায়। আপনার পুজো তো সবার জন্য নয়, শুধুমাত্র সেন পরিবার। আর আমার পুজো আমার একার নয়, এখানকার সকল মানুষের পুজো। মানুষকে ছোট করে নিচে বড় হতে চাইবেন না। যান, সরে যান,
কিন্তু কিন্তু আমার পেছনে যাবে লোক। ওই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন, তাদের এত পরিমাণে মদ খাইছেন যে নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। তুমি কে আমার মুখের কথা তর্ক করতে গেলে? আমরা দুই সন্তান। দাদা টান করে আসবো, ওই মেয়েটা তুমি পুজো দিতে গেলে না, আর এবার টান করার দরকার। এই বড় চামড়ালে দিতে পারে না, আর রাতে তোমার তামটাদের মদ খাওয়াতে গিয়ে আমি প্রচুর মদ খেয়ে ফেলেছি। এখনো গা দিয়ে গল্প করে গল্প বেরোচ্ছে। দেখো না, দেখো দেখো দেখো, যত দাম তত দণ্ড। চুপ করে কে মাথা প্রেস্টিজ আছে। করতে পারছি তো, সকাল থেকে উঠে দেখুন হিন্দি করলাম, কি বিশ্রী মদির গন্ধ। আমি নিজের হাতে নিজের নাচতে পেরে কেমন চন্দন, সত্যি বলছি তো, কমনের গন্ধ বেরোয়নি, শুধু মনের গন্ধ বেরিয়েছি। এই তোকে এখানে কাজটা বলেছে। কেন লজ্জা পাচ্ছেন সেনবাবু? কেন লজ্জা পাচ্ছেন? ভাই বিকলাঙ্গ, তার জন্য দায়ী কিন্তু ওই ভগবান। কিন্তু ভাইকে যে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেছেন, তার জন্য দায়ী হলেন আপনি। তুমি জানো আমার কত ক্ষমতা? কেন জানবো না? কেন জানবো না? আমার মতো পূজারিনীকে আপনার ক্ষমতা দিয়ে আপনি পতিতা বানিয়ে দিতে পারেন, কিংবা এই কামদানি দুষ্টদের মতো আমাকে ধর্ষণ করবেন। আর কি বা করতে পারেন? আর কি বা করতে পারেন? ধর্ষণের পর হয়তো আমাকে খুন হতে হবে। পারবেন? পারবেন কি একটি মেয়েকে দেশ গড়ার মন্ত্র শেখাতে? পারবেন মানুষের সেবার মন্ত্রের দীক্ষা দিতে? খুব ভালো ভালো মন্ত্র করতে পারে আমার দাদা। দেখো সকালে গঙ্গাধরের বদলে হাতে মদ নিয়ে আক্রমণ করে বলে ওম মিত্রু, ওম মিত্রু, ওম মিত্রু। জানো হ্যাঁ গো, সত্যি কথা বলছি। আরো বলে ভগবান মদ দেই। হ্যাঁ পবিত্র করো। আমার দাদা না মেয়েদের সঙ্গে কথা বলতে প্রচুর ভালোবাসি। যত দেখে তো দাদাকে দেখতি, দাদা কত মেয়ে পুজো করেছে। আমার দাদা না খুব ভালো পূজারি, আবার খুব ভালো শিকারি। দাদা পুলি মুরগি ধরে না, বলে টিপলে টিপলে। তাই দাদা কোটি কোটি মুরগি ধরে। ও দাদা, দাদা তো আর বেশি মুরগি খেয়েও না, বয়স তো বেড়েছে। এখন তো আমার মুরগি খাবার বয়স। তুমি মানে যে সব মুরগি তুমি খেয়ে নাও, আমি খাবো কি? ও দাদা, দাদা গো, আমি খাবো কি? ও দাদা বলো না, আমি খাবো কি? হাটের মাঝখানে আপনার ভাই ভাইরা ভেঙে দিল তো? সাবধান সেন বাবু, এখানকার মানুষকে কিন্তু ননসেন্স ভাববেন না। এরা কিন্তু আর ঘুমিয়ে নেই, এরা জেগেছে, ঘুম ভাঙানোর গান শিখেছে। আর এখন যদি আপনি এদের কোনো ক্ষতি করতে চান, এরাই কিন্তু আপনাকে একদিন চিরকালের মতন ঘুম পাড়িয়ে দেবে। কথাটা মনে রাখবেন। বড্ড রাগ করেছেন তাই না? প্লিজ রাগ করবেন না। পুজো দিন আবার ডাক্তার করতে নেই, জানেন তো? তোমার নাম কি? আমার নাম তো চৈতালি। সবাই কিন্তু ভালোবেসে আমাকে চৈতি বলেই ডাকে। কি সবের মতো চেহারাটা, গোবরের মতো গর্জন গেল। গায়ে যে চিতাবাঘ ঢুকেছে তো। ঠিক আছে, আমি ওর গর্জন থামিয়ে নিচ্ছি। এবার তুমি পূজারী নয়, মায়ের মন্দিরে প্রথম পূজাটা দিয়ে এসো। বিজয় বাবু স্বীকার করলেন তো আপনার আগে আমার পুজো যাবে? মানলেন, একটু চল ভুলিয়ে মানলেন। মানতে বাধ্য হলাম চৈত্র দিনে ছোড়া চৈত্রের আবির্ভাবে। চৈতালি সবাই তোমাকে চৈতি বলে ডাকো, কিন্তু আজ থেকে আমি তোমাকে চিঠি বলে ডাকবো, কারণ তুমি চিতাবাগের গর্জন থামিয়ে তোমার বাবার পিছনে দাঁড় করিয়ে দিলে। ধন্যবাদ ধন্যবাদ বাবু, ধন্যবাদ। আসলে কি জানেন তো, পুজো দেওয়ার আগে কিভাবে পুজো দিতে হয় সেটা আপনি আমাদের কাছে শিখেছেন। চলো বাবা চলো, আমি যখন এসে গেছি তখন চিতাবাঘ কেন রয় বেঙ্গল হয়ে গেল, আমার সামনে দাঁড়াতে ভয় পাবে। চলো বাবা। যাবে ওই চিঠি সবটা চিতাবাগের পেটেই যাবে। হবে না, আমার হজম শক্তি অনেক বেশি। আজ তোর অপমানের মুখ থেকে মেনে নিলাম, কারণ আমি তোমার চিবিয়ে চিবিয়ে খাবো বলে একদিন সবাই জানবে বিজয় সেন কত ভয়ঙ্কর। টাকা দিয়ে মানুষ কিনতে না পারি, আমার হাতে ধারণ বিষাক্ত লোক দিয়ে তাদের শরীর করে আমি ছেড়ে দেব। এমন বৌদি কোথাও খুঁজে পাবে না তো তুমি। তাই তো বৌদি তোমার পায়ে শতবার নমে। হিপি ফুরে, হিপি ফুরে। আমার দাদা বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। আজ আমাদের কত আনন্দ। আমাদের তো মা বাবা কেউ নেই, তাই পাড়ার কাকিমা জেঠিমা
কাকা জ্যাঠা সবাই বরণ মেলা নিয়ে দাঁড়িয়ে আছে, দাদা বৌদিকে বরণ করে নিয়ে গেল। সম্পূর্ণ শুধু জীবিকাকে নিয়ে, কথা বলতে পারে না, জানি না ভবিষ্যৎ কি হবে। দিদি, এই দিদি, ও জানতে চাইছে দাদা বৌদি কখন আসবে। এক্ষুনি আসবে। একটু চিন্তা করছিস দিদি? এ প্রশ্নে কি উত্তর দেবো আমি? জিজ্ঞেস করছে ওর কবে বিয়ে হবে। হবে হবে, তোর একটা সুন্দর থেকে ছেলের সঙ্গে বিয়ে দেবে। কত ভালো ছেলে আছে তোকে বিয়ে করে নিয়ে চলে যাবে সেদিন। হয়তো তোকে জল থামবে না, আবার সেই কান্না দিবি, তুই যেন কেঁদে পারিস না। তাহলে তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তোর কষ্ট আমি কি একটু সহ্য করতে পারি না দিদি। অমর করে আমার লোকের দিকে তাকিয়ে কি দেখছিস? আরে না না না, আমাদের কাছে আজকে দিনে কাছে আছে নাকি? আজ আমাদের গৌরী উপহার দেবে, আজ আমাদের সংসারে লক্ষ্মী আসছে, আজ আমাদের কত আনন্দ আছে। ওই তো আমার দিদিকে হাসি তুলেছে, হাত দিকে হাস আরো বেশি করে হাস। দিদি, তোর হাসিটা না ঠিক পূর্ণিমার চাঁদের মতো। জীবন বেরিয়ে যাচ্ছে। আরে বাবা, এত নিয়ম। আরে আমি না হয় কষ্টটা সহ্য করলাম, কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে দেখ, চোখ মুখগুলো একদম বসে গেছে। বাবা, বৌদির প্রতি এখন থেকে এত দরদ। এতদিন তো তোমার মুখে তোমার ভাই বোনের কথাই শুনে এসেছি। তুই তাদের সাথে আলাপ করিয়ে দিবি না? দাঁড়াও, তুমি যাচ্ছ কেন? ওদের দুজনকে বলো, ওরাই ওদের দুজনকে দেখে দেবে। আরে বাবা, আরে সত্যি কি তুমি কিছু বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, আরে বাবা, বিয়ের আগে আলাপ না করালে এদের মুখের আদল দেখে, ওদের আবেগ বা ইমোশন দেখে তোমার তো বুঝে নেওয়া উচিত ছিল আমার ভাই বোন তারা। সত্যি আমি কাউকে দেখে বুঝতে পারছি না যে। আচ্ছা, তুমি কি সত্যি বুঝতে পারছো না নাকি মজা করছো? আরে বাবা, মজা করতে যাবো কেন? এই বাড়িতে এসে কারো চেহারা পোশাক দেখে আমি বুঝতেই পারলাম না এদের ভাই বোন কারা হতে পারে। কিন্তু আমি যদি তোমাকে পরিচয় করাই এই ছেলেটাই আমার ভাই। তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আরে সত্যি কথাই বলছি বাবা, এই হলো আমার ভাই প্রেম। দেখো জিৎ, ইয়ার্কি কিন্তু একটা লিমিট আছে, এরপর কিন্তু আমি ভীষণ রেগে যাবো। তুমি বিশ্বাস করো বৌদি, আমি দাদা কিছুই করছি, আমি প্রেম। তুমি প্রেম? না মানে? আরে কি মানে মানে করছো বলো তো? আসলেও বেকার বলে ওর কোনো সকাল লাগে, আর তাছাড়া আমিও সামান্য মাইনের টাকাতে সবকিছু পেরে উঠছি না চৈতি। ভাই বলে দাদার বিয়েতে একটু ভালো জামা কাপড় পরবে না, সেই দিকে কিন্তু তোমার নজর দেওয়া উচিত ছিল। জি, সবে সংসারে পা দিয়েছো, আস্তে আস্তে বুঝতে পারবে এই সংসারটা কত খরচ। তাছাড়া অত চেহারাটা তো যত্ন নেয় না। আমি সারাদিন রাস্তায় রাস্তায় চাকরি খুঁজে বেড়াই কিনা, তাছাড়া সারাদিনে ঠিক সময় খাওয়া দাওয়া হয় না, অনেক প্রবলেম। উনি কি বলছে? উনি বলছেন উনি রান্না করতে পারে না। তো ওনার রান্না করার সাথে তোমাদের কিসের সম্পর্ক? ও কি তোমাদের কোনো আত্মীয়া নাকি কাজের লোক? দ্বিতীয় দিন তুমি এই বাড়িতে এই ধরনের একটা কথা উচ্চারণ করবে না। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি কিছু ভুল বলেছি নাকি? তুমি ভুল বলোনি, ভুল করেছে আমি, বুঝলে? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। আমার বিয়ের আগে অবশ্যই আমার ভাই আর দিদির সঙ্গে তোমার পরিচয় করানো উচিত ছিল, এটাই আমার মারাত্মক বড় ভুল। এত মাথা গরম, আর একটা বাইরের মেয়ের জন্য তুমি আমাকে অপমান করছো? ও বাইরের মেয়ে নয় চৈতি, ও আমার খুবই আপনজন। কে ও? তোমার কে? ওরে, এবার কথা আমি কিছুই বুঝতে পারছি না। জি, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক আমাকে বলো। প্রেম যেমন আমার ভাই, তেমন বিবাহ আমার দিদি, আমার দুটো হৃৎপিণ্ড। দিদি ভাই? দিদি ভাই যে কথা বলতে পারে না, তুমি তো আমাকে বলোনি। যে ও, তাই জন্য বুঝি কাল তুমি ওদের দুজনকে বিয়েতে নিয়ে যাওনি। দিদি দেখে লোকে হাসাহাসি করবে বলে দিদিকে নিয়ে আমি বাড়িতেই ছিলাম। আমি যে না জেনে তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি।
আগে বলিনি, এই জন্য তুমি আমাকে ভুল ভাবছো না তো চৌধুরী। তুমি আমায় আগে বলোনি, সেটাই তো আমি বুঝতে পারছি না যে। অন্য কোনো কারণ হয়েছে কি? বারবার বারবার বলতে কি আমি বলতে পারিনি? ওসব করতে তো ছাড়ো তো দাদা, বৌদি ক্লান্ত হয়ে পড়েছে। বৌদিটা তো রেস্ট দিতে দাও। আর আরে জানি না তুই এখানে কি করবি? দিদি কি বলছে জি? দিদি বলছে ভাই আর ভাইয়ের বউ তার বাড়িতে এসেছে, তাই আনন্দে দিদির নাচতে ইচ্ছা করছে। বাবা, তাই নাকি? আচ্ছা, তাহলে কি নাচতে পারো? গান গাইতে পারো? তাহলে একটা মজা গান গাও তো, আমরা সবাই মিলে একটু নাচবো। এই হলো আমাদের সংসার বন্দি। আমি তোমার কাছে শুধু একটু আশা করবো, আমাদের এই আনন্দের সংসারে তুমি হাসির প্রদীপ সারা জীবন জ্বালিয়ে রাখবে। আর আর এই জি, কি এত চিন্তা করছো? জি জি, আমি বলছিলাম কি, এই সংসারে তো তোমার অনেক দায়িত্ব, বলো? হ্যাঁ ঠিক আছে, আজ থেকে দায়িত্বের ভার তুমি কিছুটা নাও। আরে বাবা, আমি বলছি একটা কথা, একজনের ইনকাম এত বড় সংসারটা চলবে কি করে? এখনই এত কিছু ভেবো না, তাহলে একদম পাগল হয়ে যাবে। বাবা, আমার শরীরটা তো কেমন করছে গো। আরে বাবা, পাখা চলছে তা তোমার শরীর খারাপ লাগে? হ্যাঁ হ্যাঁ, পাকা চলে কি হবে, আমার ভীষণ গরম লাগছে। একটা কাজ করো তো, তুমি এসিটা চালিয়ে দাও। বাড়িতে এসে নেই চৈতি, সামান্য মাইনের টাকা তো আমার এসি লাগানো সম্ভব হয়ে ওঠে। ঠিক আছে ঠিক আছে, পরে পরে সবকিছু হয়ে যাবে। এই চাকরিটা করে তা কোনোদিনই সম্ভব নয় চৈতি। আরে বাবা, রেগে যাচ্ছ কেন? তোমাকে চাকরিতে উন্নতি করতে হবে, প্রমোশন নিতে হবে। আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না চৈতি। তুমি এইভাবে বলবে না জি। তুমি কিন্তু আমাকে বলেছিলে আমার সমস্ত আশা তুমি পূরণ করবে, আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে, তাহলে তুমি এই কথা বলছো কেন? একটা কথা জানো, আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসি, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, কিন্তু আমি 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 যে কষ্ট সহ্য করতে পারি না জি। আমি বুঝতে পারছি চৈতি, আমি বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করেছো, কিন্তু বিশ্বাস করো চৈতি, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। আর পাছে পাছে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, সেই জন্য আমি যে আমার কোনো সংসারের কথাই তোমাকে বলিনি। আমিও তো চাই না, আমি চাই না তুমি কষ্ট করে জীবন কাটাও, কারণ আমিও যে তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে তোমার এই ছোট্ট ভুলটাকে আজ আমি ক্ষমা করি। থ্যাংক ইউ ভেরি মাচ চৈতি। এই, এই, চুপ চুপ, আমাদের সম্পর্কে এসব কথা চলে না। তাহলে কি চলে ম্যাডাম? আমাদের সম্পর্কে হ্যাঁ গল্প, আচ্ছা, প্রেম, হ্যাঁ আর আর এই সুন্দর
না 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 বন্ধু নয় আর কয়েকদিনের মধ্যে আমার খেলা শুরু হয়ে যাবে কথা বল না মানি সুটাতে রানি এখন টাকা না দোকান করে কোনো মানুষ সুস্থই থাকতে পারে না অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় চৈতালির স্বভাবটা আমি নষ্ট করে দেবো তার জন্য যত রকম ভাবে জিতকে বিভেদে ফেলতে হয় আমি তো ফেলবো নমস্কার সেন বাবু। আরে দুলাবাবু ভালো আপনি আমার বাড়ি একটা বিশেষ প্রয়োজনে আপনার বাড়িতে আসতে পারতো কিন্তু আজ আপনি আমাকে দুলাল বাবু আপনি আজকে করে কেন সম্বোধন করছেন বুঝতে পারছি দুলাবাবু আমি প্রথমে এই অঞ্চলে পারা কিনা সেদিন আমি বুঝতেই পারিনি আপনি এখানকার ভগবান তাই আপনার সঙ্গে যে কারণে ব্যবহার করছি তার জন্য মারাত্মক অনুতপ্ত কেন যে আপনি সুর পাল্টে আমার সঙ্গে এইরকম ব্যবহার করছেন আমিও ঠিক বুঝতে পারছি না। ছি এই সমস্ত কথা বলে আমার জন্য আপনি আমাকে ছোট করবেন না ছোট ছোট আপনাকে করছি কিনা সেটা আপনি বুঝতে পেরেছেন তবে বয়সে যে আপনি আমার থেকে ছোট এটা তো ভুল বলছি না। অবশ্যই আপনি আমার বাবা কাকার মতো আমি আপনার বাবা কাকার মতো আপনার মালিকেরও বন্ধু কি হলো চমকে উঠলেন যে মালিকারে থাকবে কিনা তাও সন্দেহ কি বাজে কথা বলছেন বাজে কথা নয় আমি জানতে চাই আমার বন্ধুর মৃত্যুর কারণ Yes, আমার বন্ধু ব্রজ কিশোর সিংহ মারা গেছে কিভাবে আমি যাবো কি করে আমি জানতে চাইছি ব্রজ কিশোর সিংহ আপনার মালিক ছিল কিনা কি হলো উত্তর দিন। আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় শুনুন বিজয় বাবু আমি কিন্তু ঘুমিয়ে নই খুব শীঘ্রই আপনার ইতিহাস ছেড়ে বার করবো আমার কাছে খবর আছে আপনি ব্রজ কিশোর সিংহের বেড়ে যাচ্ছেন ছিলাম কিন্তু ব্রজ কিশোর ব্রজ কিশোরকে আপনি খুন করেছেন সুসাইড করেছে কি খুন করা হয়েছে এর প্রমাণ একদিন না একদিন হবে তার জন্য আপনি প্রস্তুত থাকবেন আপনার হাজার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত বলুন কি জানতে চান আমি বলতে চাই বলছি সমস্ত ফালতু ব্যাপার নিয়ে তার চেয়ে মনে করি বেকার ছেলে ভবিষ্যৎ চিন্তা করুন বেকার ছেলে ভবিষ্যৎ আপনি বলে জানেন না যে আপনার ছেলে চঞ্চল আমার কোনো সঙ্গে চুপিয়ে প্রেম করছে নিজের ঘর সামলান আমাকে বলতে আসবেন না আমি বাধা দিচ্ছি না বলছি যে এই সম্পর্কটা একটা ভালো সম্পর্ক হতে চলেছে আপনার ছেলে চঞ্চল আমার ভগ্নিপতি হতে চলেছে তার জন্য তো আমার কিছু দায়িত্ব আছে আপনাকে কোনো দায়িত্ব পালন করতে হবে না আশা করি আমি বারণ করার পর আমার ছেলে চঞ্চল আপনার বোনের সঙ্গে মিশবে না। কেন আপনি বারণ করবেন আমরা দুজন সাবালক সাবালিকা আমাদের ভালো মন্দ আমাদেরকে বুঝে নিতে দিন এ ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না চঞ্চল বড় হয়েছে যা আলোচনা করার আমি চঞ্চলের সঙ্গে করবো। বাবু অসুখ আপনি মাথা গরম করছেন এই নিষ্পাপ ফুলের মতো মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখুন আমার বোন রাখি আপনার ছেলে চঞ্চলকে জীবন দিয়ে ভালোবাসে আপনি যে এখন চঞ্চলকে রাখির সম্বন্ধে উল্টো পাল্টা বুঝিয়ে রাখির জীবন থেকে চঞ্চলকে কেড়ে নেন তাহলে তো আমার বোনটাকে বাঁচাতে পারবো না বিজয় বাবু আপনার তো অনেক টাকা অনেক তো টাকা দিয়ে আমার ছেলেটাকে কিনে নিন না দেখি কত বড় ক্ষমতা আপনার এটা খুব ভালো প্রস্তাব বলুন কত টাকা আপনি চান কত টাকা আপনি দিতে পারবেন যে টাকাটাকে বেকার ছেলের কাছে সংগ্রহ করুন 20 লাখ বিজয় বাবু 20 লাখ টাকার বিচারে না শুনে আমি আমার বেকার ছেলে চঞ্চলকে এক কৌটো বিষ খাইয়ে মেরে দেবো তবু পাঠা ছাগল বিক্রি মতো নিজের ছেলেটাকে বিক্রি করে ছেলেটাকে আপনার মতো কসাইয়ের হাতে তুলে দেবো না। আপনিও শুনুন প্রেম ভালোবাসার বন্ধনে আমি চঞ্চলকে বেঁধেছি তাই টাকা দিয়ে আমি স্বামী কিনতে চাই না তোমার দাদার মতো আসামির টাকা কালো টাকা বলে 20 লাখ টাকার লোক দেখে আমার মতো ভালো মানুষের মুখোশ ধোলাই করতে চাইছো টাকা কাগজ দিয়ে তৈরি টাকা দেখা যায় কিন্তু মানুষের মন দেখা যায় না টাকা মানুষ তৈরি করে আর মানুষের শরীর মন তৈরি করে স্বয়ং ভগবান তাই ওই নোংরা টাকা দিয়ে ভগবান কিনতে চাইবেন না কিন্তু চঞ্চলকে আপনি কিনে নিতে পারেন না ছেড়ে যেমন নিতে পারি না তোমার দাদার কোয়ালে ছেড়ে দিতেও পারি না। শুনুন বিজয় বাবু খুব শীঘ্রই আপনার ইতিহাস টেনে বার করবো তাতে যদি আপনি নির্দোষ প্রমাণ হন আমি ক্ষমা চাইবো নচেত শেষ পদারিতি টেনে আবার আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে। চলে নমস্কার রাখি
রাখি রাখি চঞ্চল তুই বলি যাই ওরা যদি চঞ্চলকে তো জীবন থেকে কেড়ে নেয় তুই কিনে থাকবি না না দাদা ও কথা বলো না আমি ভাবতে পারছি না যে আমি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না এই আঘাত তুই কিভাবে সহ্য করবি আমি তখন বলেছিলাম করি মানুষের সঙ্গে মেয়েছিটা ওরা অন্তর্জয় কিন্তু কিন্তু আমিও ছাড়বো না আমি চঞ্চলের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে চাই আমি তোর জন্য রক্ত দিয়ে লড়বো কিন্তু একটা কথা কোনো কথা আমি শুনতে চাই না আমি এখনই চঞ্চলের কাছে যাব চঞ্চলের মুখ থেকে শুনবো সে আমাকে ঠকাবে ভালো কথা সোজা রাতে চঞ্চল তো বিক্রি করে না চঞ্চল যাতে বিক্রি করতে না যায় সে ব্যবস্থা যদি আমার উপর ছেড়ে দেয় তুই কি করবে দাদা আর যাই করিলে গেল তোদের দুই বোনের ক্ষতি আমি করবো সত্যটা কি খুবই নরম আর আপনাকে সত্য কথা বলছে চঞ্চল চঞ্চল তুমি এসেছো চঞ্চল আরে চঞ্চল তোর কাছে আসলো কার কাছে আসলো তার মানে আপনি তোমাদের দুজনের সম্পর্কটাকে মেনে নিয়ে বলছি লজ্জাবাবুর কিচ্ছু নেই লজ্জাবাবুর কিচ্ছু নেই রাখি কি চিন্তা নিশ্চিত তোমার বাকি নেই একদমই না রাখি খুবই ভালো মেয়ে আর এত বড় মেয়ে মন হয় তার এতটুকু অহংকার নেই আরে বাবা অহংকারই নেই জল খাবে মানুষকে ভালোবাসতে হবে আমি কিন্তু রাখিকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছি এখন তোমার ভাবা উচিত তোমাদের ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা চাকরি জোগাড় করেন তারপর সব কথা আরে ব্রাদার তুমি কয়েকদিনের মধ্যে ভবিষ্যতে এই বিয়ের ভক্তি মধ্যে চলছো তুমি চাকরি করবে কি 10 জনকে চাকরি দেবে দাদা দাদা কি বলছো তুমি আমার এত বড় ফ্যাক্টরি সবটাই দেখাশোনা করতে হবে কি ব্রাদার পারবে তো মানে আপনি কি বলছেন আমি মানে আপনার এত বড় বিজনেসে দায়িত্ব নিতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে শোনো টাকা উড়ে বেড়াচ্ছে তাকে ধরে নিতে হবে বাজে তুমি শোনো বাড়ি আমার কোম্পানি জয়েন করবে তুমি চলে রেডি হয়ে আছে দাদা তুমি ভীষণ ভালো রাখি আমার হলি কল্পনা কল্পনা জগতের বাস্তবের মাটিতে পা দিতে দাঁড়াতে হবে বাস্তবটা বড় কঠিন আগে নিজেরটা ভাবতে শেখো দুদিন পর তুমি একটা মেয়ের দায়িত্ব নিতে যাচ্ছ আর দুজন তারপর সংসার সন্তান সবটাই তোমাকে ভাবতে হবে টাকা ছাড়া মেয়েকে করতে পারবে আমার মাথা কিন্তু আসছে না আমি বুঝতে পারছি না আমি কি করবে আরে ব্রাদার তুমি এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছ দুদিন পর তুমি কোটি কোটি টাকা নিয়ে খেলা করবে রাখি কিন্তু এনজয় করবে এনজয় রাখি এবার তুমি বলো আমার কি করা উচিত দাদার কথা মেনে চলা উচিত না কি বলো দাদা রাখিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার জামা কাপড় তুলে দিলে ওকে আরে বাবা তুমি ভুল করে নিচ্ছ কেন তোমার ক্ষতি মানে তো আমার ক্ষতি ঠিক আছে তোমাকে টাকাটা নিতে হবে না দাদার কাছ থেকে আমি না হয় টাকাটা নিচ্ছি দাদা নাও। নে তোমার একটা পার্সোনাল গাড়ি থাকবে সে গাড়িটা তুমি রাখি ব্যবহার করো তুমি খুশি তো চঞ্চল আরে ভাড়া বাড়িতে থাকবে না তোমার একটা বাংলা দিয়ে বলছে বাংলা দুজন সংসার করবে কিন্তু আমার বাবা বাবা তাই তুমি যাবে সরস্বতী বাবাকে কোনো কষ্ট দিও না এটা আপনি খুব ভালো প্রস্তাব এইটা যদি প্রস্তাব হয় তাহলে আমি একদম না তাহলে তোমার একটা খুশি দিনে একটা পার্টি হওয়া উচিত তোমার প্রস্তাব আমি সর্বান্তকরণ সমর্থন করছি পার্টি মানে এনজয় আমরা সকলে এনজয় করবো মানে ড্রিঙ্কস আরে চল পিছনে আইসোলেটেড চলতে গেলে সব একটু মেনটেন করে চলতে হয় কিন্তু দাদা চঞ্চলের কাছে একটা প্রমাণ এক্স্যাক্টলি রাখি তুমি ঠিক করো ছোট লোকের মধ্যে মাত্র তুমি তো বলছো না তুমি জয় করবে জয় এখন থেকে প্র্যাকটিস করে না রাখলে পরে তোমাকে বিপদে পড়তে হবে জাস্ট পার্টিসিপেট অনলি টু মিনিট দাদা দাদা চঞ্চল দেখতে অভ্যস্ত নয় অভ্যেস করে নিতে হবে সে হ্যাঁ স্যার আমার কেমন যেন সব কিছু হলো হয়ে যাচ্ছে বুঝেছি প্রথম বলে তুমি একটু লজ্জা পাচ্ছ ঠিক আছে প্রথম থেকে আমি তোমাকে খাই দিচ্ছি কি মিস্ত্রি বন্ধ বুকটা কেমন যেন জ্বালা করছে কেন আপনারা আমাকে এই নোংরা জিনিসটা খাইয়ে দিলে খান সব ঠিক হয়ে যাবে এই নিন ধরুন খান এটা খেলে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে দাও আমি তো খাই দিচ্ছি দাও প্লিজ এই বুকের জ্বালাটা নেবার জন্য কিছুটা খেতে দাও আমাকে মাথাটা কেমন যেন ঝিমঝিম তাকে কাজ করো বাড়ির মধ্যে যাও প্রথম সব ঠিক হয়ে যাবে না কিচ্ছু বেশি নয় সব ভালো লাগবে এই পৃথিবীটাকে কত সুন্দর দেখাচ্ছি আর এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ
এবার ধন্যবাদ জানাই আপনার চরিত্রকে। এই যে তুমি স্বার্থপর নেতাদের মতো এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে আপনি যে আপনার নিজের চরিত্রটাকে বিসর্জন দেবেন, এটা আমি ভাবতে পারিনি স্যার। আপনার অনেক কিছু ভাবনা ভুল বাবু। আমার মনে হয় কারো ব্যক্তিগত জীবনে মাথা ঘামানো ঠিক নয়। আপনি আপনার গণ্ডির বাইরে পা বাড়াবেন না, ফলটা ভালো হবে না। চলিছে দেখতে এলাম ডিসকভারি চ্যানেলে একটা অজগর সাপ একটা প্রাণীকে কেমন ভাবে গিলে খাচ্ছে। আমি খারাপ ছেলে নই, আমি রাখিকে আমি সত্যি ভালোবাসি। কিন্তু মদ তো আপনি ভালোবাসেন না, তবে কেন আপনি ড্রিঙ্কস করছেন? এটা চঞ্চল পার্সোনাল ব্যাপার, এভাবে তুমি মাথা বলবে না। মাথা গলাবো এই কারণে আমার স্ত্রী চৈতালি দাদা, আর ওর সম্মানের সঙ্গে আমার সম্মান জড়িয়ে আছে। আপনার কোনো অসম্মান কথা করিনি। চঞ্চল আপনার আত্মীয় হতে পারে, কিন্তু আমার ভাবির স্বামী। ভাবি স্বামীকে আসামির কাজ করাই দাঁড় করানোর জন্য এত কেন উঠে পড়ে লেগেছেন ম্যাডাম? মাকড়সার জালে যেমন পোকামাকড় জড়িয়ে যায়, আপনি কেন ওকে সেইভাবে জড়াচ্ছেন? হাটে বাজারে কখনো কখনো সস্তা দামে সবজি বিক্রি হয় ম্যাডাম, কিন্তু আপনারা মহিলারা কেন যে প্রেম ভালোবাসা থেকে বাজারে সবজি বানিয়ে ফেলেন সেটাই বুঝি না। আপনার ভালোবাসা যদি সত্যি হয় তাকে কি মদ খাইয়ে ভুলিয়ে রাখতে হয় ম্যাডাম? প্রেম ভালোবাসা যেখানে সত্যি থাকে তাকে কি টাকা দিয়ে কিনতে হয় নাকি? আপনি কিন্তু আমাকে ভুল চিনেছেন। আমি এই যুগে মেয়েদের ঠিকই চিনি, আর আপনার মতো মহিলারা একটা পুরুষকে কাছে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। তুমি কি তোমার অপমান করছো? স্যার, কেন আপনি দুটো ফুলের মতো জীবনকে নষ্ট করছেন? তুমি আমার স্বপ্নটাকে ভাঙতে এসেছো। আমি সুন্দরভাবে বাঁচিয়ে চলেছি আমার এই বেকারত্বের জ্বালাকে আমি ভুলে গিয়ে আমি কোটিপতি হব, আমার গাড়ি হবে, বাড়ি হবে, আর সেই জন্য তুমি আমাকে হিংসা করতে দিয়ে। ঈশ্বর এটা নিজেরাই জানে না এদের কি অন্যায় করছে, এদের তুমি ক্ষমা করে দাও। আমার কাজের সামনে যদি তুমি বাধা হয়ে দাঁড়াও যে আমি কিন্তু তোমাকে কখনো ক্ষমা করবো না। পিপিলিকা যখন উঠতে শেখে তখন তার মৃত্যুর ঘন্টাটা বাজতে শুরু হয়। দাদা, দাদা তুমি জিৎ বাবুকে বলে দাও, উনি যেন অপরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেন। আমি এখনো বলছি আপনি বাড়ি ফিরে চলুন। সময় হয়ে যাবে, তুমি তোমার কাজে যাও। আমি মনে করি এটাও আমার একটা কাজ, আর আপনি দয়া করে কোনোদিন এই অফিস রুমে মদের আসর বসাবেন না। তুমি অঞ্চল বলে এসব কথা বলছো। আপনি আমার থেকে সম্মানে বড় হলেও বয়সে কিন্তু অনেক ছোট। এই কিছু সময়ের জন্য নিজেকে বড় দাদা মনে করে আপনাকে মারতে মারতে আপনার বাবার আদর্শের পায়ে তলায় ফেলবো, যে আদর্শে মানুষকে সত্যিকারের মানুষ হতে শেখায়। আপনি ভগবানের পুজো বাদ দিয়ে দানবের পুজো করছেন, তাই হাত থেকে মদের বোতলটাকে আমি আপনি সাবধান। চলুন বাড়িতে রঙিন চোখে রঙিন আলো না দেখে যে প্রবৃত্ত মনে আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেই মনকে দীক্ষা দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। মনে রাখবেন এই বাংলার মাটিতে কিন্তু স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও সারা পৃথিবীর কাছে আপন হতে পেরেছিলেন। মহাত্মা গান্ধী কিন্তু ধুতি চাদর লাঠি চশমা পরে জননেতা হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণদেব কিন্তু বাড়ি গাড়ি টাকা পুজো করে প্রত্যেকটা বাড়ির ঠাকুর ঘরে স্থান পায়নি। তাই মহাপুরুষের আদি আদর্শকে পাঠিয়ে এতদিন যেভাবে আপনি আপনার চলার পথে এগিয়ে এসেছেন, বাকি জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। ভুলে গেলাম টাকার মোহ, মুছে ফেলুন বিলাসিতার স্বপ্ন। বাংলার মাটিকে ভালোবেসে বাঙালির আদি আদর্শ সকলকে দীক্ষা দিয়ে বলে উঠুন, শক্তি দায়িনী তাও মা শক্তি উচাও তিনটা আবেশ আধারি রজনী কইরি জননী আধারি রজনী কইরি জননী আমরা বাঁচাবো রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান নাহি তো ভাবনা করি হৃদয়ে নাই তো ভয়ে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাকে আমরা ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য
সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়, কোনো কারণেই যেন জিতের অসম্মান না হয়। কিন্তু মা ও তো আমার কোনো কথাই শুনতে চায় না। মা তুমি বলো না মা, ছোটবেলা থেকে কোনোদিন আমি এত কষ্ট করেছি, বাড়িতে একটা কাজের লোক নেই, একটা বেকার ভাই আর একটা হাওয়া গোবা বোন, নাকি একটা কাজ করতে বলে সে আবার 10টা কাজ ভুল করে বসে থাকে। তুই তো কাউকে দোষ দিতে পারবি না মা, তুই নিজে পছন্দ করে জিতকে বিয়ে করেছিস। তো মা আমি যা ধৈর্য রাখতে পারছি না। মানে একটা কথা বলি মা, সংসারে যে সয় সেই রয়, যে সয় না সে রয় না। তাহলে কি আমার আশা কোনোদিন পূরণ হবে না মা? ঠাকুরের উপর ভরসা রাখ মা। তবে একটা কথা মনে রাখিস, জীবনে জীবনে তুই কতটা সব মিলবে তা আমি জানি না, তবে তুই শিবের মতো স্বামী পেয়েছিস মা। ওই শিবের মতো স্বামী দিয়ে আজকালকার দিনে পা ফেলা যে বড় মুশকিল মা। ভুল ভুল চৈতি ভুল। আমিও তোর বাবাকে নিয়ে এতটুকু বয়স থেকে সংসার করছি, অনেক অভাব আমি সহ্য করেছি, কিন্তু কোনোদিন ভেঙে পড়িনি। তাহলে কেন অভাবের মধ্যে আমাকে রাজকন্যার মতো মানুষ করেছিলে? অভাবের মধ্যে কেন বুঝতে দাওনি যে গরিব ঘরের মেয়েদের স্বপ্ন দেখা ভুল? সেটাই সেটাই আমার ভুল মা। আজ আমি বুঝেছি যে প্রত্যেক বাবা মায়ের উচিত তাদের ছেলে মেয়েদের বোঝানো সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার কথা, কারণ দুঃখের পরে সুখ পেতে বড় আনন্দ লাগে, কিন্তু সুখের পর দুঃখকে আমরা মানতে পারি না। আমি বাড়িতে চলছি, কথাটা মনে রেখে পথ চলিস। ভালো থাকিস মা, ভালো থাকিস। মায়ের কথাগুলো হয়তো সব ঠিক। মা যা বলে গেল সব ঠিক কথাই বলে গেল। তবে কেন আমার মনের মধ্যে এত অশান্তি? রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, সব কাজ আমাকে করতে হবে। আমি কোনোদিন ভাবিনি আমার কপালে সেটাই ঘটলো। বলছে আজ একটা ইন্টারভিউ দিতে আমি কলকাতা যাবো। আমার বন্ধু কৌশিক ঘটক আমায় ফোন করে বললো, তুমি চট করে আমায় দুটো খেতে দাও, তোমাকে আমি এক্ষুনি বেরোবো। খেতে দেবো মানে? আমি তো কোনো রান্নাই বসাতে পারিনি, তোমাকে খেতে দেবো কি করে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার শরীর খারাপ। না ঠাকুরপো না, আমার শরীর খারাপ নয়, তোমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের ভাগ্য খারাপ মানে? হ্যাঁ ঠাকুরপো, ভাগ্য খারাপ না হলে আজকে রান্না ভাতটুকু পেলে না ঠাকুরপো। আমি যে তোমাদের সংসারে বউ হয়ে আসার পর তোমাদের সংসারে অভাব বেড়েই চলেছে ঠাকুরপো। তোমার কোনো কথা মানে আমি বুঝতে পারছি না। আমি একটা অলক্ষী ঠাকুরপো, আমি একটা অলক্ষী। কি বলছি? তুমিও কথা বলো না, আমি যাই। এতখানি বয়স হলো, এখন আমি দাদার হোটেলে বসে খাচ্ছি। তুমি না বলেও আমি তো বুঝি বৌদি, সংসারে খরচ ধীরে ধীরে বেড়েই চলেছে, আমি দাদাকে এতটুকু হেল্প করতে পারছি না। এই শেষবার তুমি দেখে নেবে বৌদি, এই ইন্টারভিউ যদি আমার চাকরি না হয়, তাহলে খবরের কাগজ বিক্রি করবো, বাড়ি বাড়ি গিয়ে জিনিস ফেল করবো, কিছু না হলেও অন্তত একটা চায়ের দোকান করবো, কিন্তু আর আমি বসে থাকবো। ঠাকুরপো এত রাগ, মাথা গরম, চলে তো যাচ্ছে, হাতে টাকা আছে? নেই তো, আমার কাছে 400 টাকা আছে। এখান থেকে তুমি 200 টাকা নিয়ে যাও। এরপর আর কেউ তোমাকে বলবে তুমি অলক্ষী। সত্যি বলবি, এই টাকাটা তুমি যদি আজ আমায় না দিতে, তাহলে তো পাড়ার কারো কাছে হাত পাততে হতো। তুমি মানবী নও বৌদি, তুমি দেবী, তুমি দেবী। দিতে পারলেই দেবী, আর না দিতে পারলেই ডাইনি। জানি না কতদিন এদের সাথে আমি ধৈর্য রেখে চলতে পারবো। যে কাজের জন্য আমার 400 টাকা দিয়ে গেল, তার মধ্যে তো আমি 200 টাকা খরচই করে ফেলাম। সেই কাজটা কি করে করবো আর আমি ভাবতে পারছি না। আমি এখন কি করবো? তোমাকে যে ডাক্তারখানায় নিয়ে যাবো দরকার। যেতে আমি তো আমনন বাবু, আমাদের কোম্পানিতে চাকরি করে, আমার সঙ্গে গল্প করে মজা করে বলেছিল একদিন তোমাদের বাড়িতে আসতে, তাই চলে এলাম। দেখি ওকে আমি সঙ্গে করে হাসপাতালে নিয়ে যাবো। আপনি নিয়ে যেতে পারবেন? পারবো না, আমি সব পারি। লজ্জা করতে আমার খুব ইচ্ছে করতে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। আচ্ছা, কোথায় নিয়ে যেতে হবে সেটা কি আপনি জানেন? কেন জানবো না? কেন জানবো না? সবাই আমায় হ্যাঁ দাদা বলে মজা করে, আমি কত মেয়েগুলো আমাকে দেখে হাতে, এগুলো জানে না আমি কত সুন্দর প্রেম করতে পারি।
ভগবান, আমি হাসবো না কাঁদবো? হ্যাঁ, ও আবার বলছে ও নাকি প্রেম করবে না। এ বাবা, এই দুটোকে নিয়ে যে কি জ্বালায় আমি বললাম। বাবা, তুমি চিন্তা করতো কেন বলছো? তুমি কিন্তু চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। ওকে ডাক্তার দেখিয়ে ফেলার পথে ওই গঙ্গার ধারে পাল্টি কি একটু বসবো। আর দয়া করে আর আপনাকে ওই উপকারটি করতে হবে না। বলো ভয় করতে, দেখবে খুব মজা হবে। আমারও দোটেনি, ওরও দোটেনি, তাই দুজনে দুটি হয়ে একে অপরকে বলবো তোলে তেলে তেলে আগে তোলে তেলে তেলে আগে ভেঙেছি না থানা মাকে দিয়ে বলবো সবাই ফোন ফোন করেছি এই দুটোকে নিয়ে কি ঝামেলায় আমি পড়লাম। আমি মান নিজ দায়িত্বে নিয়ে রাখছি, আমার মান নিজ দায়িত্বে এখানে ফেলে দিয়ে যাবো। দাঁড়ান, ডাক্তার খরচটা নিয়ে যান। এই নিন, এতে 200 টাকা আছে, যা লাগে তাই খরচ করবে। এই 200 টাকা দিয়ে ডাক্তার ওষুধ করে যা বাঁধবে, আমরা ফুচকা খাবো, আলু কাবলি খাবো, দোল খাবো, আর দোল কেটে কেটে বলবো কলতে না পেতে আগে এই সংসারে থাকলে আমি পাগল হয়ে যাব। আমি আর পারছি না। আচ্ছা, ওরা কোনো অঘটন ঘটিয়ে বসবে না তো? আমি আর ভাবতে পারছি না। এই জায়গায় এসেছি, তাই না চৈতি? এসে তুমি শুনে না, একটা কথা জানতে এসেছি। তুমি বসো, আমি তোমার জন্য একটু চা খাই। না না না, চা খাবো না, কয়েকটা কথা শুনেই আমি চলে যাবো। তা কেমন বুঝছো? বিয়ের আগের জীবন ভালো না বিয়ের পরের জীবন ভালো? কি বলি বলো তো? আচ্ছা, তুমি বলো তো। হ্যাঁ? বলি, বিয়েটা এমনই একটা জিনিস যে খায় সেও পস্তায়, আর যে না খায় সেও পস্তায়। বেশি কাঁথা খায় আর নুনে ছিঁড়ে দিও না। আচ্ছা বলো তো, সংসারে যদি অভাব থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকে? আবার তুমি আমার পিসি, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তুমি একটা খুব শৌখিন মেয়ে ছিলে। তোমার স্বামী তোমাকে এখানে কেমন রেখেছে? খুব ভালো রেখেছে। সংসারে কাজ করতে তোমার কেমন লাগে? তুমি রেস্ট নেবে না বাড়ি যাবে? সংসার করতে গেলে খুব ধৈর্যের দরকার হয়। আমি জানি না। আচ্ছা, তোমার বন্ধুদের তো বেশ বড় লোকের ঘরে বিয়ে হয়েছে, তারা যেরকম চলাফেরা করে তুমি সেরকম করতে পারো? পিসি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আচ্ছা, মেয়েদের জীবনে টাকা বড় না স্বামী বড়? দুটোই দরকার। আচ্ছা, মেয়েরা কি টাকার বিনিময়ে স্বামীকে বিক্রি করতে পারে? সংসারে অভাবে পড়লে মেয়েরা সব কিছু করতে পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, আবার একদিন আসবো। এই শোনো 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 শোনো, তুমি যেদিন আসবে না সেদিন আমি বাড়ি থেকে পালাবো। মনে হচ্ছে তুমি মানসিক যন্ত্রণায় আছো, আর তোমার যন্ত্রণায় তোমার অভাব। চৈতি, সবাই অভাবে স্বভাব নষ্ট করলেও তুমি যেন অভাবে স্বভাব নষ্ট করো না। চৈতি, স্বভাব নষ্ট করো না। আমার অভাব দারিদ্রতা সবাই জেনে গেছে, সবাই বুঝে গেছে। আমার বন্ধু বান্ধবরা আমাকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। তাদের সামনে আমি লজ্জায় যেতে পারি না। তাদের সামনে যাওয়া পর্যন্ত আমি বন্ধ করি। কি রে চৈতি? আরে তুই যে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস। আরে রাখি, তুই? হ্যাঁ, অনেকদিন দেখা হয়নি তাই চলে এলাম। এই বল, কেমন আছিস বল? খুব ভালো আছি রে, খুব ভালো আছি। বলতে পারিস অনেকের থেকে অনেক বেশি আমি ভালো আছি। শুনে খুব আনন্দ পেলাম। এই জিৎ তো আমার দাদার কোম্পানিতে চাকরি করছে। জানি না কত মাইনে পায়। সংসার চালাতে তোর কোনো অসুবিধা হয়নি তো? না তো, আমি তো ইচ্ছে মতো কিনতে পারি, বেড়াতে পারি, আমি যা খুশি তাই করতে পারি। তাই নাকি? খুব ভালো কথা। চৈতি, 2 কাপ চা বল। দুই বন্ধুতে চা খেতে খেতে চটিয়া গল্প করি। তুই বস, আমি এক্ষুনি গিয়েই তোর জন্য চাটা করে আনবো। তুই চা করবি কেন?
রান্নার লোক নেই? হ্যাঁ আছে তো। আছে। তার কি পেটে ব্যথা, মানে খুব পেটে ব্যথা, তাই তো আমি ওকে দুদিনের জন্য ছুটি দিই। তাহলে তাহলে ছেড়ে দে। এই কইটি বাসনগুলো এখানে পড়ে রয়েছে কেন? ওই দেখা বাসনগুলো এখনো তোলাই হয়নি। আরে তুই তুলবি কেন? কাজের লোক বাসন মেজে রান্না করে তুলে দেয় না? নাকি কাজের লোক কি নাকি কাজের লোক আলাদা আলাদা করে রাখিনি, একজনই রান্না করে, বাসন মাজে, কাপড় কাচে, সব কিছু সেই করে। তারই তো কি পেটে ব্যথা, পেটে ব্যথা রে বাবা। ডাক্তার বলেছে আমার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। তাই সব বাড়াবাড়ি অবস্থা। আর তাছাড়া জিত তো আমার কোনো অভাব রাখিনি, আমাকে খুব সুখেই রেখে দিয়েছে। তাই নাকি? খুব ভালো কথা। হ্যাঁ, যে কথা বলার জন্য এলাম, তোর দাদা চঞ্চল আমার দাদা কোম্পানিতে জয়েন করেছে। হ্যাঁ, আমরা আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। আর দাদা না আজই ডিসিশন নিয়েছে। তার মানে দাদা জিত একই কোম্পানি, একই কোম্পানিতে। কিন্তু ভুল করছিস রে, তোর দাদা চঞ্চল হবে আমাদের বাড়ির জামাই। আর সেই জন্য দাদা ওকে বাংলো দিয়েছে, স্পেশাল গাড়ি দিয়েছে, আরো আরো অনেক কিছু দিয়েছে। এই, জানিস তোর দাদা চঞ্চল না জিতের থেকে অনেক অনেক উঁচু পোস্টে জয়েন করেছে। খুব ভালো খবর দিলি রে। এইবার তোর একটা ভালো বাড়ি এবং গাড়ির দরকার। হ্যাঁ, আমার ভালো বাড়ি একটা গাড়িতে হবে না রে, তাহলে দুটো গাড়ির দরকার, জানিস তো। তাই? জিত একটা চলবে, আমি একটা চলবো। এই দেখ না, আমি না দু একদিনের মধ্যেই ওই গাড়ি বাড়ি সব কিনে ফেলবো। হ্যাঁ দু একদিনের মধ্যে গাড়ি বাড়ি সব? হ্যাঁ হ্যাঁ, দু একদিনের ভেতরেই কিনবো। দু একদিনের মধ্যে? শোন জয়ন্তী, অনেকক্ষণ থেকে অনেক মিথ্যে কথা তোর সহ্য করছি, কিন্তু আর সহ্য হচ্ছে না। আমি তোর স্বামীর মায়ের কত জানি, কিন্তু এতক্ষণ স্বীকার করিনি তোর একটা ঝি নেই, না ধুনি নেই। খাবার বাবার ননদ আর বেটা দেওয়ার তোর বাবার মালা। তোর সাথে কথা বলতে কিন্তু আমি রাজি নই, কিন্তু আমি বলবো তোর বাবা আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। তোর বাবা আমার দাদাকে হিংসা করে। তোর স্বামী জিৎ